সারাফাত চৌধুরীকে বাড়ি পৌঁছে দিয়ে কঞ্চি হাতে পুরানো ভাঙা বাড়ির দিকে হাঁটা ধরল শুদ্ধ। এদিকটা শুনশান, লোকজনও খুব একটা আসে না। আগে নাকি জাঁকজমকপূর্ণ বাজার ছিল। একদিন যাতায়াতের সময় কোন রাগে জিনের আসর পড়ে এই পাড়ার সবচেয়ে সুন্দরী মেয়েটা। জিন নাকি তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু মেয়ের বাবা ভাই রাজি না হয়ে পালাতে চেয়েছিল। পরে সে জিনটা মেয়েটার পরিবারের সব সদস্যকে মেরে ফেলেছিল। তাদের চোখ ছিল না, মাথায় চুল ছিল না, গায়ে ছিল বড় বড় নখের আঁচড়। এরপর একটা বাচ্চা ছেলেকে কুরবানি করেছিল। বাচ্চার মাথা ছিল না, শুধু দেহখানা পিচঢালা রাস্তায় পড়েছিল। অনেকে বলেছিল বাচ্চাটি নাকি তেঁতুল গাছে ঢিল ছুঁড়ে জিনের ঘুম নষ্ট করেছিল, ফলস্বরূপ তাকে কষ্টদায়ক মৃত্যু দেওয়া হয়েছিল। আর রাস্তার পাশ ঘেঁষে এই ভাঙা বাড়িটা ছিল এক সুদখোরের। এই লোক সুদের টাকা জুড়ে পাড়ায় রাজ করে বেড়াতো। কেউ কিছু বললে বাড়ি থেকে তুলে আনতো, চাঁদা নিত। পাতি নেতাদের সাথে হাত মিলিয়ে পতিতালয়ও খুলেছিল। মাদকদ্রব্য সেবন সহ কেনাবেচার রমরমা ব্যবসা চলত। এরপর কিছু সমস্যা হয়েছিল, যার কারণে পতিতালয় বন্ধ করেও দেওয়া হয়েছিল। বেশ কিছুক্ষণ পর সে লোকের নগ্ন দেহ তেঁতুল গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছিল। কে মেরেছিল, কেন মেরেছিল জানা যায়নি, তবে তার ভুঁড়ি ছিল না। 4 হাত পা মুচড়ানো ছিল, কিন্তু মানুষের বিশ্বাস ওটাও জিনের কাজ। তারপরে এই ঘটনা রটিয়ে যাওয়ায় এদিকে তেমন কেউ আসে না। বন জঙ্গল ঘন হওয়াতে ভুতুড়ে দেখতে লাগে। এই কারণে শুদ্ধর আগের ল্যাবটা এই পথেই ছিল, যাতে লোক চক্ষুর নজরে না পড়ে। এখন সেখানে কাজ না করে যাওয়াই হয় না। সেখানে জীবন্ত লাশ ছিল, যার শরীর নিয়ে অনেক রিসার্চ করেছে। বিভিন্ন ধরনের মেডিসিন পুশ করে বিপরীত প্রক্রিয়ার দেখা দিয়েছে। অবশ্য যে কাজের জন্য তাকে আনা হয়েছে সেই কাজ সফল হয়েছে। সেও লাশও সরিয়ে ফেলেছে, আর সেই লাশটি তার বাবার পুরনো বন্ধু প্রজেক্ট রেজাউল আলমের একমাত্র ছেলে মাসুদ। সে বড় ভাবিকে রেপ করে সুইসাইড করতে বাধ্য করেছিল। কোটিপতির ছেলে বিধায় আইন ছিল হাতের মুঠোয়। এরপর দেশের মাটিতে কিছু বছর থেকে দেশে ফেরা মাত্রই গুম হয়ে যায়। গুমকারীদের থেকে টাকা দিয়ে কিনে শুদ্ধ তাকে রিচার্জের কাজে লাগায়। কার ছেলে, কে সে, কার ভাই, এসব দেখে না, মনেও রাখে না। তার জীবন্ত শরীর দরকার ছিল, টাকার বিনিময়ে কিনে নিয়েছে। কাজ শেষ, তার চ্যাপ্টারটাও শেষ। এসব নিয়ে ভাবতে ভাবতে আশেপাশে তাকিয়ে স্বাভাবিক ভঙ্গিতেই ভেতরে প্রবেশ করলো শুদ্ধ। বাঁধা ছেলেগুলোর দিকে এক নজর তাকিয়ে সুন্দর করে হাসল। তারপর কঞ্চিটা আজমের দিকে বাড়িয়ে দিয়ে বলল, সকালের নাস্তা হয়েছে? জি ভাই। শরীর ঠিকঠাক? জি ভাই। গুড। কতটা ঠিকঠাক প্রমাণ দাও দেখি। এটা ধরো। যতক্ষণ ওনাদের কোমরে সাগরের ঢেউ না উঠেছে ততক্ষণ থামবে না, ওকে? সময় কম, স্টার্ট করো। শুদ্ধর কথা শুনে আজম বিস্ময় চোখে বড় বড় করে তাকালো। কোমরে ঢেউ তুলবে মানে? তাও কঞ্চি দিয়ে? সে আমতা করে জানালো, হকি স্টিক আছে? শুদ্ধ নাবুধক মাথা নাড়ালো, এটা দিয়ে এই কাজ সারতে বলল। আজম কঞ্চির দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো ছেলেদের দিকে। এবার বুঝলো আসল কাহিনী। সে কোনো মতে হাসি আটকে বলল, ভাই, প্যান্ট খুইলা নিলে ভালো হইতো না? কেন? প্যান্ট খুলবে কেন? প্যান্ট থাকলে কি প্রেম জায়গা মতো পৌঁছাবে না? পৌঁছাবে কি না দেখি তো। কথা বলে নিজেই একটা ছেলের পঞ্চায়েত দেশ বরাবর সজোরে বাড়ি বসালো। কঞ্চির বাড়ি পড়তে ছেলেটা ছটপটিয়ে উঠলে শুদ্ধ বলল, এভাবেই দারুণ হচ্ছে, খুললে আবার পরানোর ঝামেলা, স্টার্ট করো। মারের কথা শুনে ছেলেগুলো ছটফটিয়ে উঠল। কিছু বলতে চাইলে শুদ্ধ ভ্রুক্ষেপ করল না। সে এখন কিচ্ছু শুনবে না, আগে বিচার, তারপর বাকি কথা। পরবর্তীতে চৌধুরী বাড়ির মেয়েদের নিয়ে কিছু বলার টপিক পড়ে। সেদিন বলল কেন, কোন সাহসে বলল? এটার হিসেব আগে হোক। আর বললই যখন, এখন এত ভয় পাচ্ছে কেন? বাঘের মতো বলে বিড়ালের মতো মিউমিউ করা ঠিক হচ্ছে না। এই মিউমিউ করার জন্য আরেক দফা মার জমা হলো। আদেশ পেয়ে আজমও কাজ শুরু করলো। কোনো দিকে না তাকিয়ে বেধরম পিটাতে লাগলো। ছেলেগুলো কাটা মুরগির মতো গো গো শব্দ গুঙাতে লাগলো। একচোট মারা শেষ হলে শুদ্ধ বলল, রেস্টুরেন্টে গেলে প্রথমে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়, সেলফ সম্মান দেখানোর জন্য। এখন যেটা পেলেন সেটা তেমনই, যদিও মেন ডিশটা এখনও বাকি। তাছাড়া মেইন ডিশ জম্পেশ না হলে ঠিক জমে না, তাই না? আপনারা আমার মেহমান, আপনাদের তো আর যা তাভাবে আপ্যায়ন করা যায় না। আজম হতবাক হয়ে শুদ্ধের মুখের দিকে তাকিয়ে আছে। কঞ্চির বাড়ি দিয়ে কি সুন্দর করে
আপনি সম্বোধন করে কথা বলছে। আজ শুদ্ধর জায়গায় সায়ন থাকলে বাংলা গালির ফোয়ার ছুটত, অথচ এই মানুষটা ভাইয়ের বিপরীত। এদিকে শুদ্ধ নিজের কথা শেষ করে কাউকে ফোন করলো। অপর পাশের মানুষটা দুবারের বেলায় কল রিসিভ করতে এসে বলল, ইঞ্জেকশনগুলো পাঠিয়ে দাও, এখানে 8 জন আছে। আর হ্যাঁ, ওগুলো পুশ করলে জীবনেও বাগডাক শুনতে পারবে না। যারা পথে ঘাটে মেয়েদের বাজে কথা বলে তাদের ঘরে সন্তান জন্মানোই উচিত নয়। দ্রুত পাঠাও। ফোনের ওপাশের মানুষটার সঙ্গে আরও কিছু ব্যাপারে কথা সারল। তারপর ফোন পকেটে ঢুকিয়ে বিনয়ের সুরে বলল, আপনাদের স্পেশাল ডিশ রেডি আছে, এক্ষুনি এসে যাবে। বিসমিল্লা বলে পুশ করলেই কাজ শেষ। আচ্ছা, আপনারা কি ভয় পাচ্ছেন? চোখ মুখ এত শুকিয়ে গেছে কেন? কেমিক্যাল মিশানো পানি আনবো? একটু খাবেন? ঘুমাচ্ছেন কেন? প্রস্রাবের সমস্যা আছে নাকি? মরিচের গুঁড়ো গায়ে ডলে দিয়ে বাতাস করি? কোনটা করলে খুশি হবেন বলুন। আপনারা আমার মেহমান, আপনারা যেটা বলবেন আমি সেটা করতেই রাজি। ছেলেগুলো কাতরাতে কাতরাতে পেছনে সরার চেষ্টা করলো। অনবরত মাথা নাড়াচ্ছে যাতে এমন কিছু না করে। শুদ্ধ ভ্রু কুচকে কিছুক্ষণ দেখে আজমকে বলল, আমার মেহমানদারি কি ওনারা পছন্দ করছে না? ভাইয়া কিভাবে কি করে? আমি ছোট মানুষ, তাই হয়তো বুঝতে পারছি না, বুঝিয়ে দাও। আজম গলা খাকড়ি দিয়ে কোনো মতে হাসি আটকালো। পেট ফেটে হাসি আসছে তার। শাহরিয়ার ভাই ঠিকই বলতেন, এই ছেলে বহুত ডেঞ্জারাস। যাকে পাশ দিবে তাকে জিজ্ঞেস করে, ব্যথা পেয়েছ? পেও না, আসতেই দিচ্ছি। আজম এবার হাসি গিলে ছেলেগুলোকে বলল, কিরে, পছন্দ হচ্ছে না ভাইয়ের অতিথিয়তা? এবার শুদ্ধ কণ্ঠে বিনম্র শ্রদ্ধা ঢেলে দিয়ে বলল, তোমরাই বলো না, অন্য কিছু করব? কি করলে খুশি হবে তোমরা? মরণ গিলবে নাকি এক চিমটে মৃত্যুর স্বাদ নেবে? আমি তো তোমাদের ভাই, তাই না? নিজের পছন্দের কথা ভাইকে বলতে লজ্জা কিসের? বলো বলো। জবাব দেওয়ার জন্য একটা ছেলে ছটফট করলে আজম তার মুখ খুলে দিল। বেচারা কেঁদে কুটিয়ে চোখ মুখ লাল করে ফেলেছে। গায়ে মারের দাগগুলো ফুটে উঠেছে। কোথাও কোথাও থেকে ফোঁটা ফোঁটা রক্ত বের হচ্ছে। সে কি বলার প্রস্তুতি নিতেই শুদ্ধ বলল, আচ্ছা ভাই, সেদিন পানির পাইপ ভেঙে রাস্তায় বন্ধ করেছিল কারা? তুমি চেনো তাদের? আমার ভাইয়ার অ্যাম্বুলেন্স কিছু দূর যেতেই 2টো ককটেল ছুঁড়েছিল কে? এই খবরদার, মিথ্যে বলবে না, নয়তো যেভাবে পাইপ ফাটা হয়েছিল সেভাবেই আমি তোমাদের হাত পা ভাঙব। ছেলেটা এবার জোরে জোরে শ্বাস নিয়ে জানালো তারাই করেছে। রবির আদেশে এসব করেছিল তারা। তবে ওদের সঙ্গে কনকের দলের লোকও ছিল। শুধু তাই নয়, কনককে নির্বাচন করার জন্য দেশে আনা হয়েছে। নির্বাচন করতে সব খরচ বহন করছে সিদ্দিক। সিদ্দিকের টাকা আসতো ইগোরের কাছ থেকে। এখন ইগোর নেই, টাকা আসা বন্ধ। আর তার করা আদেশেই কনক গিয়েছিল সায়নকে মারতে। কারণ সায়নের প্রতি সিদ্দিকের পুরনো রাগ ছিল। এখন কনক নেই, তার ছেলে বলে আছে। তাদের মোটা অঙ্কের টাকা দিয়ে মুখ বন্ধ করে নিজেদের দলে টেনেছে রবি। কনক নেই, আর সায়নও আধমোড়া নির্বাচন করার মতন কেউ নেই। কিন্তু নির্বাচন তো হবেই। এই সুযোগে সিদ্দিক চাচ্ছে আর একটা দলে ঢুকে যাওয়ার জন্য। জায়গা মতো টাকা ঢালছে যেন কাজ হয়। আপনার বউয়ের যেন ফাঁসি হয় তাই মিছিলও করেছে তারা। বিচারককে টাকা খাইয়ে স্পেশালভাবে ট্রিট নিতে দেয়নি। 24 ঘন্টা আপনার উপর নজর রেখে কখন কি করে সব খেয়াল রাখে। আমি যতদূর জানি পরের টার্গেট এবার আপনি। কারণ সিদ্দিক জেনে গেছে ওকে দলচ্যুত করার পেছনে আপনি আছেন। ছেলেটার কথাগুলো মন দিয়ে শুনল শুদ্ধ। তারপর হাত দিয়ে ধুলো ঝেড়ে ছেলেটার পাশে বসল। ছেলেটার চুলগুলো ঠিকঠাক করে দিয়ে স্বাভাবিকভাবেই বলল, সিদ্দিক এখন কোথায়? জেলেতেই আছে ভাই। সিদ্দিকের সঙ্গে আলাদা কোনো ডিল করেছে রবি? জি। তারা বোধহয় আপনাকে ভয় পাচ্ছে, তাই সরিয়ে দিতে চাচ্ছে। আমাকে ভয় কেন পাচ্ছে? আমার মতো ভদ্র ছেলে এই দল্লাটে আরও একটা আছে? না ভাই। তাই এবার বলুন তো, আমি কি আপনাদের তুলে এনেছি? না ভাই। মেরেছি? না ভাই। শিওর তো? জি ভাই। গত 2 সপ্তাহের মধ্যে আমার সঙ্গে দেখা হয়েছে আপনাদের? না ভাই। আমি খুব খারাপ, তাই না? খুব ব্যথা দিলাম। আমার কাছে একটা মেডিসিন আছে, শরীরে পুশ করলে শরীর থেকে মাংস খুলে পড়ে। দেই আপনাদের? এতে আপনাদেরই উপকার হবে। না থাকবে মাংস, আর না থাকবে ব্যথা। না ভাই, লাগবে না। আমরা ব্যথা কষ্ট কোনোটাই পাইনি, এগুলো ভালোবাসা হিসেবে নিলাম।
এখান থেকে যাওয়ার পর কাউকে কিছু বলবেন? না ভাই, কাকেই বা বলবো বলেন? আমি তো আপনাকে চিনিই না। গুড, ভেরি গুড। কিন্তু এমন পাষাণের মতো কে মেরেছে আপনাদের? এভাবে কেউ কাউকে মারে? ছেলেটা ভ্যাবলার মতো তাকিয়ে রইল। এবার কি বলবে? শুদ্ধ হেসে বলল, আপনাদের রবি মেরেছে। কেন মেরেছে? কারণ আপনিই তার কথা মতো আমাকে মারতে রাজি হননি। ওকে, এবার বলুন দেখি, আপনাদের কে মেরেছে? রবি। কেন মেরেছে? তার কথা মতো আপনাকে মারিনি তাই। বাবা, এক পড়াতে পিএইচডি কমপ্লিট। ছেলেটার প্রতিটি কথার যথেষ্ট সন্তুষ্ট হয়ে উঠে দাঁড়ালো শুদ্ধ। হসপিটালে যেতে হবে তাই সময় নষ্ট করলো না। ছেলেগুলোর নাম ঠিকানা নোট করে কিছু টাকা গুজে দিয়ে পেছনে ফিরে তাকালো না, স্বাভাবিকভাবেই বেরিয়ে গেল। ঠিক বাড়ি যাওয়ার আগেই কাজল নামের এক ছেলের সঙ্গে দেখা হলো তার। ছেলেটি একটি খাম দিয়ে দিলে শুদ্ধ খুলল। ছবিতে দেখা যাচ্ছে সারাফাত চৌধুরী গোপনে কারোর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেই কেউটা হচ্ছে ইয়াসির খান। তবে কেন দেখা করতে গিয়েছিলেন তাই স্পষ্ট হলো পরের ছবিতে। সে নিশ্চুপ হয়ে ছবিগুলো দেখে হাঁটা ধরল বাড়ির দিকে। মাটির দিকে তাকিয়ে ধীর গতিতে হাঁটতে হাঁটতে মুখ তুলে তাকালো আকাশপানে। কোনো অভিযোগ জানালো না, আফসোসও করল না। শুধু আল্লাহকে জানালো তার ধৈর্য যেন বাড়িয়ে দেওয়া হোক। সে যেন সব সামলে বিজয়ী হাসি হাসতে পারে। বুকের ভেতরটা কেমন করছে। সে হাঁটা থামিয়ে চুপ করে একটা গাছের নিচে বসল। ছবিগুলো দেখল। ছবিতে স্পষ্ট সারাফাত চৌধুরী কেন্দ্রের প্রবেশন অফিসারের সঙ্গে কথা বলছেন। আর শীর্ষ উন্নয়ন কেন্দ্রে কারোর সাথে দেখা করতে হলে সংশ্লিষ্ট আদালত বা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি নিতে হয়। কেন, কোন সম্পর্কের ভিত্তিতে দেখা করতে চাচ্ছেন সেটাও লিখে আবেদন করতে হয়। সঠিক তথ্য অনুযায়ী আদালত অনুমতি দিলে আদেশের কপি নিয়ে কেন্দ্রে যেতে হয়। এরপর সুপারিশমেন্টের সততা যাচাই করে দেখার সুযোগ দেন। অনেক ক্ষেত্রে জেলার প্রবেশন অফিসারও এই প্রক্রিয়ায় সহায়তা করেন। তিনি শিশু, পরিবার এবং কেন্দ্রের মধ্যে সমন্বয়কারী হিসেবে কাজটি করেন। তার মাধ্যমে আবেদন করলে প্রক্রিয়াটি সহজ হয়। সারাফাত চৌধুরী সম্ভবত প্রবেশনকে ধরে টাকা খাইয়ে ইয়াসিরকে ঢুকাতে চাচ্ছেন। কেন চাচ্ছেন আলাদা করে আর বলার প্রয়োজন হবে না। যার রক্ত তার দেহে বইছে, সে বাবা তার সঙ্গে বেইমানি খেলায় মেতেছে। সে পুনরায় উঠে বাসায় ঢুকে সোজা গেল বাবা মায়ের রুমে। দরজা নক করলে সিতারা প্রবেশের অনুমতি দিলে শুদ্ধ প্রবেশ করল। ওয়াশরুমের দরজা বন্ধ করে বুঝল বাবা ফ্রেশ হতে গেছে। বাইরে থেকে ফিরে এই রুমে আসতে দেখে সিতারা ছেলের ঘামে ভেজা মুখটা মুছিয়ে পানির গ্লাস এগিয়ে দিলেন। শুদ্ধ নিয়ে কিছুটা পানি পান করলে সিতারা বললেন, শীতলের সঙ্গে দেখা হয়েছে? কেমন আছে মেয়েটা? দেখা করার অনুমতি পাইনি। কেন? তোমার স্বামী ওনার ধার করা ছেলেকে নিয়ে দেখা করতে যাবে, তাই আগেই অনুমতি নিয়ে এসেছে। কথা শুনে সিতারা বাকহরা হয়ে ছেলের দিকে তাকিয়ে রইলেন। শুদ্ধর পুরো কথা বুঝতে সময় লাগলো ওনার। যখন বুঝলেন কিছু বলার আগেই সারাফাত চৌধুরী বেরিয়ে এলেন। এই সময় ছেলেকে দেখে থমকে গেলেও স্মার্টলি নিজেকে সামলে নিলেন। ঠোঁটের হাসি এঁটে ছেলের মুখোমুখি দাঁড়িয়ে বললেন, কিছু হয়েছে? না, কি হবে? তাহলে রেগে আছো কেন? বুদ্ধিমানরা যার তার উপর রাগে না। শুদ্ধ, মাথা ঠান্ডা করো। আমার কথাটা আগে শোনো। এখন অবধি আমার মাথা যথেষ্ট ঠান্ডা আছে। ঠান্ডা মাথাতেই আমার আড়ালে যা যা হচ্ছে জেনেও না জানার ভান করছি। তবে একবার যখন ধরবো তখন কিন্তু সম্পর্কের দুহাই দিলেও মানব না। আমার অন্যেরা যখন বেইমানি খেলায় মেতে ওঠে তখন নিজেকে বোঝ দেওয়া যায়, কিন্তু আপনজনরা যখন শত্রু হয়ে দাঁড়ায় তখন লড়াইটা অন্যের সাথে থাকে না, তখন লড়াইটা হয় নিজের অস্তিত্বের সাথে। আমি জানি না শীতলের ভাগ্যে কি আছে, কিংবা ভাগ্য ওকে কোথায় নিয়ে দাঁড় করাবে। তবে আপনি যা করছেন ভেবে চিন্তে করবেন, কারণ আপনার কর্মের উপর নির্ভর করছে আমি আপনার সামনে আর থাকবো কিনা, এরপরেও আপনাকে বাবা ডাকবো কিনা। রইল ইয়াসিরের কথা, সে আপনার প্রাণপ্রিয় ছেলে। বুঝতে পারছি আপনি ওর দায়িত্ব এড়াতে পারছেন না। ফাইন, আমাদের জন্য অনেক করেছেন, এবার ওর প্রাপ্য সম্মান বুঝিয়ে দিন। ওকে চৌধুরী নিবাসে তুলুন, তবে তার আগে শুদ্ধর নামটা মন থেকে মুছে ফেলেন। জানেনই তো, তেল আর জল সবস্থান অসম্ভব।
শারাফত চৌধুরী আর একটা শব্দ উচ্চারণ করতে পারলেন না, শুধু ছেলের দিকে মলিন মুখে তাকিয়ে রইলেন। সিতারা চৌধুরী দুপা পেছনে সরে গেলেন। চোখ উপছে, পানি অঝরে অশ্রু গড়াতে লাগলো ওনার। উনি যেন শুনতে পাচ্ছেন সম্পর্ক ভাঙার সুর। শুদ্ধ আর দাঁড়ালো না, খামের ছবিগুলো বাবার হাতে ধরিয়ে দিয়ে স্থান ত্যাগ করল। স্বর্ণ ঠিক আছে? বমি করেছে? আর মামির কি অবস্থা? কিছু খেয়েছে? ছলছল চোখে তাকিয়ে কেবল নাবুধক মাথা নাড়ালো ঐশ্বর্য, যার অর্থ পারেনি সে। এদিকে ঘন ঘন এত বমি করায় ব্যাপারটা অনেকের নজরে পড়েছে। কাঁদতে কাঁদতে সেন্স হারানোর পর ডাক্তার ব্লাড টেস্ট করাতে দিয়েছিল। রিপোর্টে জানা গেছে সে প্রেগনেন্ট। কথায় বলে খুশির খবর সবসময় হাসি নিয়ে আসে, আসলে তা কিন্তু নয়। এই যেমন এই খবরটা যখন সবাই জানল, তখন সবাই কাঁদল। কেউ কাঁদল নীরবে, কেউ বা বুক ফাটা আর্তনাদে। শাহাদাত চৌধুরী জানতেও পারলেন না এত বড় খুশির খবরটা। শুধু উনি, সায়ন, ওই পাগলটাও তো কিছুই জানে না। সায়নের শারীরিক অবস্থা যেমন অবনতি হচ্ছে, তেমনি স্বর্ণেও হাল ছেড়ে দিচ্ছে। মুখের দিকে তাকালে এত মায়া লাগে, অথচ মেয়েটাকে কখনোই ভেঙে পড়তে দেখেনি সে। রুবাবের কাছে শুনেছে 3 বোনের মধ্যে সবচেয়ে দৃঢ় মনোবল স্বর্ণের। যে কোনো পরিস্থিতিতে বুদ্ধি খাটিয়ে বাগে আনতে পারে সে। কিন্তু বর্তমানে যা হচ্ছে, ওর নিজেকে সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। আদরের বোনটার এমন অবস্থা, বাবাটাও নেই। স্বামী প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। চোখের সামনে মমতাময়ী মায়ের এই অবস্থা সহ্য করতে পারছে না। সিমিনকে কাঁদতে দেখলে অসহায় চোখে তাকিয়ে থাকে। কিছুক্ষণ আগে বমি করতে চাচ্ছিল, কিন্তু হচ্ছিল না। পেটের মধ্যে সমানে গুলাচ্ছে, অথচ পেটে কিছুই নেই। তার হাতটা শক্ত করে ধরে কেমন হাঁপাতে হাঁপাতে বলছিল, কেমন ব্যাককল পুরুষকে বিয়ে করেছি দেখেছ? আমি বমি করতে করতে কাহিল হয়ে যাচ্ছি, আরও হসপিটালের বেডে শুয়ে সুখের ঘুম ঘুমাচ্ছে। আমাকে টেনশনে রেখে কি সুখ পায় আল্লাহ জানে। আমার বাবা ঠিকই বলতো যে ওর মতো কুলাঙ্গার কোনো কাজেরই নয়, ওরে দিয়ে কিচ্ছু হবে না। বাবা থাকলে অভিযোগ করে বকা খাওয়ানো যেত। অবশ্য বেহায়া পুরুষটার লজ্জা থাকলে তো সে উল্টো বাবাকে বলতো, শ্বশুরজি তুমি নানা ভাই হচ্ছ, তোমারও উচিত নিয়ম মাফিক বমি করা। নানা হবা, কষ্ট করবা না। আমি কষ্ট করে কালঘাম ছুটিয়ে এ বেবিকে পৃথিবীতে আনছি, তাই আমার বমি টমি মাফ। কথাগুলো বলে স্বর্ণ মৃদু হেসেছিল, অথচ চোখ উপছে জল গড়িয়ে গাল ভিজিয়ে দিচ্ছিল। রোজকার মতো আজও একে একে সবার খোঁজ নিয়ে কল কাটল রুবাব। মাথার চুল শক্ত করে টেনে ধরে কিছুক্ষণ থম মেরে বসে রইল। তার ভাই বোনেরা কেউই ভালো নেই, কেউ না। সে বাড়ি যাবে, আর দূরত্ব সইতে পারছে না, সহ্য করতে পারছে না ভাই বোনেদের কষ্ট। কষ্ট লাঘব করতে না পারলেও পাশে তো থাকতে পারে, দুটো কথা বলে বুঝতে দিতে পারে। সে আর কিছুই ভাবল না। ছুটির আর্জি জানানোর সঙ্গে সঙ্গে নাকচ করা হলো। মাঝ সমুদ্রে থাকায় তাকে বোঝানো হলো, কিন্তু শুনলই না। গো ধরে থাকলেও তাকে ছুটি দিতেই হবে, নয়তো সে চাকরি করবে না। এদিকে শিপে পরবর্তী পোস্ট না আসা পর্যন্ত নামাও সম্ভব নয়। ব্যক্তিগত কারণে হেলিকপ্টার সার্ভিস পাওয়াও প্রায় অসম্ভব। তবে তার মানসিক অবস্থার কথা চিন্তা করে কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় ইমার্জেন্সি লিভ দিয়ে নিকটবর্তী বন্দরে নামিয়ে দেওয়ার ব্যবস্থা করল। পরে রুবাব সেই পর্ট নেমে ভেঙে ভেঙে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হলো। হ্যালো এভরিওয়ান, আই এম সো সরি, আজকে ছোট পর্ব হয়ে গেছে। ইনশাআল্লাহ পরবর্তীতে বড় পর্ব দিব, কেউ মন খারাপ করবেন না প্লিজ। তো শুনছিলেন নূরজাহান আক্তার আলোর লেখা শেষ চৈত্রের ঘ্রাণ। গল্প পাঠে ছিলাম আমি তাসরোজ মিম। আজকে শুনলেন গল্পটির 50তম পর্ব। আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে গল্পে একটা লাইক করে দিবেন, চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব। ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরোজ 0.2 চ্যানেলে। আল্লাহ হাফেজ।